মহিলারা যখন প্রেগনেন্ট বা গর্ভবতী হন তখন এই গর্ভাবস্থায় তাদেরকে বিশেষভাবে যত্ন নিতে বলা হয়, কারণ একজন নারীর গর্ভাবস্থায় তার স্বাস্থ্যের যে অবস্থা থাকে পরবর্তীতে তার সন্তানের উপর সেটার একটা প্রভাব পড়ে। তাই ওই অবস্থায় যদি একজন মা তার সঠিক পরিচর্যা করেন এবং সঠিকভাবে তার নিজের খেয়াল রাখেন, তাহলে তার সন্তান পরবর্তীতে বিভিন্ন ধরনের সমস্যা থেকেও রক্ষা পেতে পারে। সন্তান প্রসবের পর বা গর্ভাবস্থায় শিশুদের নানা ধরনের শারীরিক জটিলতা হতে পারে। এর মধ্যে রয়েছে ডাউন সিনড্রোম একটি। তাই আপনি যদি ডাউন সিনড্রোম সম্পর্কে জানতে চান এবং পরবর্তীতে এর জন্য কি চিকিৎসা রয়েছে এই সম্পর্কে জানতে চান, তাহলে আমার ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাজমুল আলম ফয়সাল। আজকে আমরা আলোচনা করব ডাউন সিনড্রোম কি, কেন হয়, কাদের বেশি হয় এবং এর জন্য কার্যকরী কিছু হোমিওপ্যাথিক ওষুধ যেটা আপনার বাচ্চাকে পরবর্তী ডাউন সিনড্রোমের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দিতে পারে। চলুন শুরু করা যাক। ডাউন সিনড্রোম কি? ডাউন সিনড্রোম একটি জেনেটিক কন্ডিশন যেটা একটা বাচ্চার জন্মের প্রথমেই থাকে। একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন সে 23 জোড়া ক্রোমোজোম বা 46টি ক্রোমোজোম নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু কোনো কারণে যদি তার 21তম ক্রোমোজোম তো দুইটা থাকার কথা, দুইটার জায়গায় যদি তিনটা থাকে তখন সেই বাচ্চাটি ডাউন সিনড্রোম হিসাবে জন্মগ্রহণ করে। যেহেতু 21তম ক্রোমোজোম দুইটি থাকার কথা কিন্তু সেখানে যেহেতু একটা বেশি থাকে, তাই এটাকে ট্রাইজোমি 21ও বলা হয়। পৃথিবীতে প্রায় প্রতি 1000 জন শিশুর মধ্যে একজনেরই ডাউন সিনড্রোম হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এ সম্পর্কে আমাদের সচেতন হতে হবে এবং জানতে হবে যে ডাউন সিনড্রোম কি কি কারণে হতে পারে। পৃথিবীতে প্রায় সকল ধরনের ডাউন সিনড্রোমের রোগীদেরকে বা শিশুদেরকে দেখতে একই রকম মনে হয়। তাই বাচ্চা জন্মগ্রহণ করার আগেই ডাউন সিনড্রোম সম্পর্কে জানতে হলে বা ডাউন সিনড্রোম হয়েছে কিনা, এ ধরনের কোনো ক্রোমোজোমাল সমস্যা রয়েছে কিনা, এর জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন বাচ্চা যখন প্রেগনেন্ট অবস্থায় থাকে। এখন আমরা ডাউন সিনড্রোমের কিছু লক্ষণ সম্পর্কে বলবো, যেগুলো দেখলে বোঝা যাবে যে এই বাচ্চাটি ডাউন সিনড্রোমের হতে পারে। ডাউন সিনড্রোমের বাচ্চা একটু নরম তুলতুলে হয় এবং এর কারণ হচ্ছে তাদের লো মাসেল টোনের কারণে তাদের শরীরটা একটু নরম থাকে। ডাউন সিনড্রোমের বাচ্চাদের মুখ অন্যান্য মানুষের তুলনায় একটু ছোট থাকে, তাদের নাকটা চ্যাপ্টা থাকে এবং ছোট থাকে এবং তাদের চোখগুলো একটু ভিতরের দিকে থাকে। সেই সাথে তার থুতনিটা অনেক সময় বোঝাও যায় না, গলাটা অনেক খাটো বা ছোট থাকে এবং নর্মাল বাচ্চাদের তুলনায় তার নখগুলো বা আঙ্গুলগুলো অনেক ছোট থাকে। হাতে পায়ের আঙ্গুল ছোট হতে পারে, হাত পা তুলনামূলকভাবেও ছোট হতে পারে এবং তার কানগুলো অন্যান্য মানুষের তুলনায় একটু ছোট হতে পারে। এই বাচ্চাদের দেখা যায় অনেক সময় আই কন্টাক্ট ঠিক থাকে না, দেখা যায় সে ডাক দিলে এদিক সেদিক তাকায় বা সে যদি তাকায় দু চোখে ভালোভাবে তাকায় না বা তার তাকানো স্পষ্ট না। এছাড়াও কানে কম শোনা, দেরিতে কথা বলা, বুদ্ধি কম থাকা অথবা হাইপার অ্যাক্টিভিটি থাকা এবং হাঁটা চলাফেরার ক্ষেত্রেও কিছু সমস্যা দেখা যায়, যেহেতু তার মাংসপেশি বা লো মাসেল টোন থাকে এবং মাসেল খুব দুর্বল থাকে। এবং এই বাচ্চারা অনেক বেশি রোগে ভুগে থাকেন, অল্পতেই ঠান্ডা লেগে যাওয়া, অল্পতে কাশি, অল্পতে তার মাথা ঘেমে যাওয়া এবং জন্মগতভাবে তার অ্যাটেনশন ডিফেক্ট থাকে, মানে তাকে ডাক দিলে সে ঠিকমতো রেসপন্স করে না। যেহেতু এটা একটা জিনগত সমস্যা এবং জিনের কারণে, বিশেষ করে ক্রোমোজোমের প্রবলেমের কারণে যেহেতু এই রোগ হয়ে থাকে, কিছু কিছু গর্ভবতী মহিলাদের বাচ্চাদের এই রোগ হওয়ার ঝুঁকি সবচাইতে বেশি থাকে। যেমন এর মধ্যে রয়েছে যাদের বয়স 35 এর উপরে, মানে 35 বছরের উপরে যেসব মায়েরা প্রেগনেন্ট হয়েছেন বা বাচ্চা জন্ম দিয়েছেন তাদের এটা হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এছাড়াও যারা বৃদ্ধ বয়সে বাবা হয়ে থাকেন তাদেরও বাচ্চাদের এই ডাউন সিনড্রোম হওয়ার প্রবণতা বেশি রয়েছে। এছাড়াও যেসব মায়েদের প্রথম সন্তানটি ডাউন সিনড্রোমের হয়ে থাকে তাদেরও পরবর্তী সন্তানের ডাউন সিনড্রোম হওয়ার প্রবণতা বেশি থাকে। কারো যদি বংশগতভাবে পারিবারিক ইতিহাসে ডাউন সিনড্রোম কারো থেকে থাকে আত্মীয় স্বজনের মধ্যে ব্লাড কানেক্টেড, তাদেরও পরবর্তীতে ডাউন সিনড্রোমের বেবি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তাই ডাউন সিনড্রোমের আসলে একজ্যাক্ট কোনো চিকিৎসা নেই,
কিন্তু ডাউন সিনড্রোম বেবিদের পরবর্তীতে যেসব কমপ্লিকেশন দেখা যায়, যেসব অ্যাবনর্মালিটি বা সমস্যা দেখা যায়, সেই সব সমস্যার আলোকে সেই সব লক্ষণের উপর ভিত্তি করে হোমিওপ্যাথিক চিকিৎসা দেওয়া যেতে পারে। এই ক্ষেত্রে খুব ইফেক্টিভ বা ভালো কাজ করে হোমিওপ্যাথি। এখন আমরা এসব বাচ্চাদের কিছু হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে বলবো এবং কিছু মেডিসিন সম্পর্কে বলবো। ডাউন সিনড্রোমের জন্য আমরা বাচ্চাদেরকে সর্বপ্রথম যে ওষুধটা দিয়ে থাকি সেটা হচ্ছে ব্যারাইটা কার্ব। এই বাচ্চারা দেখা যায় খুব খাটো হয়, ছোট হয় এবং তাদের সবকিছুই দেরিতে হয়, কথাবার্তা, অ্যাটেনশন। সেই সাথে এই বাচ্চাগুলো দেখা যায় অনেক বেশি, যেসব ডাউন সিনড্রোমের বাচ্চারা অল্পতেই ঠান্ডা লেগে যায়, অল্পতেই তার টনসিল ফুলে যায়, গলা ব্যথা হয়, অল্পতে শরীরে জ্বর চলে আসে, অল্পতে রোগে ভোগে, অল্পতেই দুর্বল হয়ে যায়, সে সকল বাচ্চাদের ক্ষেত্রে ব্যারাইটা কার্ব খুব ভালো কাজ করে। এই সকল বাচ্চাদেরকে ব্যারাইটা কার্ব 30 নিয়মিত দিলে ইনশাল্লাহ দেখা যাবে তার যে বারবার রোগ হওয়ার প্রবণতা, বারবার ঠান্ডা বা টনসিল এসবের প্রবলেম হওয়ার প্রবণতা রয়েছে, সেগুলো কমে যাবে। পরবর্তী যেসব ডাউন সিনড্রোমের বেবিদেরকে দেখতে মাথাটা একটু বড় মনে হয়, একটু মোটা সোটা হেলদি মনে হয়, থলথলে মনে হয়, তাদের মাথা ঘামায় প্রচুর এবং সেই সাথে শরীর ঠান্ডা থাকে, ওয়েট বেশি থাকে, এই সকল বাচ্চাদেরকে আমরা ক্যালকেরিয়া কার্ব দিতে পারি। এই সকল বাচ্চাদের জন্য ক্যালকেরিয়া কার্ব 30 খুবই উপকারী। ঠিক উল্টোভাবে বলা যায়, যে সকল ডাউন সিনড্রোমের বেবিরা খুব বেশি চিকন, দুর্বল থাকে, হাড় অনেক বেশি দুর্বল থাকে, যার কারণে সে ঠিকমতো সোজা হয়ে দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না এবং সেই সাথে তার দাঁতগুলো দেরিতে উঠে, দাঁতে সমস্যা থাকে, এই সকল বাচ্চাদেরকে আমরা ক্যালকেরিয়া ফস দিতে পারি। এই বাচ্চাদেরকে ক্যালকেরিয়া ফস দিলে তার হাড়গুলো বা পেশিগুলো মজবুত হবে, তার দাঁতের গ্রোথ ভালো হবে। যে সকল বাচ্চাদের দেখা যায় দুধ হজম হয় না, দুধ খেলেই সে বমি করে দেয় এবং পাশাপাশি তার ডাউন সিনড্রোম রয়েছে, তাদের জন্য আমরা থুজা দিতে পারি। আবার দেখা যায় যে সকল বাচ্চা খুব বেশি দুর্বল হয়ে যায় এবং খুব বেশি উইক থাকে, হাড় অনেক বেশি দুর্বল থাকে, সেই সকল বাচ্চাদেরকে আমরা টিউবারকুলিনামও দিতে পারি সিমটম অনুযায়ী। তাই ডাউন সিনড্রোম হলে দুশ্চিন্তা না করে, আপনি যে বাচ্চাদের ডাউন সিনড্রোম রয়েছে, আপনার বাচ্চাকে আপনি তার যে লক্ষণ অনুযায়ী, তার কষ্ট অনুযায়ী, তার সমস্যা অনুযায়ী আপনি হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করতে পারেন। এই ক্ষেত্রে দেখা যায় বাচ্চার কিছু কিছু সমস্যা আস্তে আস্তে অনেকটাই ঠিক হয়ে যাবে, বাচ্চা অনেকটাই স্বাভাবিক বাচ্চার মতো থাকতে পারবে, চলাফেরা করতে পারবে এবং অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে আপনি হোমিওপ্যাথিক ওষুধ খাওয়াবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।